আপনারা শুনছেন রাতের রাজপুত্র, লেখিকা জিনিয়া চ্যাটার্জি। দেখতে দেখতে বেশ কিছুটা সময় পার হয়ে গেল, কিন্তু তখনও অনামিকাকে নিজের মনের কথা বলে উঠতে পারেনি রওনক। ধীরে ধীরে অনামিকারও ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, কিন্তু ও চুপটি করে বসেছিল, কারণ অনামিকা দেখতে চাইছিল যে রওনক আর ওকে কতক্ষণ অপেক্ষা করাবে। হঠাৎ অনামিকার মনে হলো যে কিয়া ওদের আশেপাশেই রয়েছে, এবং অনামিকা ডান দিকে তাকাতে দেখল যে কিয়া একটা গাছের আড়াল থেকে ওদেরকে দেখছিল। ও চোখের ইশারাতে কিয়ার উদ্দেশ্যে বলল যে রওনক এখনো ওকে কিছু বলেনি। কিয়াও ওকে ইশারাতে আশ্বস্ত করে বলল একটু ধৈর্য ধরতে, রওনক ওকে নিশ্চয়ই বলবে। অনামিকা নিশ্চুপভাবে বসেছিল, কিন্তু তারপর ওর একটু রাগ হতে লাগলো যে রওনকের এত সময় লাগছিল কেন। অনামিকা ওর দিকে তাকিয়ে একটু রেগে বলল, রন, তুমি আমাকে বললে ইম্পর্টেন্ট কিছু কথা বলার আছে, কিন্তু এখনো তো আমাকে কিছু বললেই না। আমি কখন থেকে ওয়েট করে যাচ্ছি যে তুমি বলবে আর আমি শুনবো, কিন্তু তুমি সেই তখন থেকে চুপটি করে বসে আছো। আর কতক্ষণ আমি ওয়েট করব বলো? এবার কিন্তু আমি সত্যিই চলে যাব। রওনক ওর দিকে তাকিয়ে বলল, আনা, আর একটুখানি, আমি কথাগুলো কিভাবে সাজিয়ে বলবো সেটাই ঠিক মতো বুঝে উঠতে পারছি না, প্লিজ একটু ওয়েট করো। অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, না, আমি আর একটু ওয়েট করব না, অনেকক্ষণ ধরে বসে আছি, আর একটুও না। এবার তুমি আমাকে ডিরেক্টলি বলবে যে তুমি কি কথা বলতে চাও। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই শুনবো, সেরকম ভাবে গুছিয়ে বলার কোনো দরকারই নেই। তুমি বলবে কি বলবে না বলো। রওনক নিশ্চুপভাবে বসে থাকলে অনামিকা বলল, ওকে ফাইন, আমি যাচ্ছি, বলতে হবে না তোমাকে। অনামিকা সেখান থেকে উঠতে যাওয়ার আগেই রওনক ওর হাতটা শক্ত করে ধরল। তারপর অনামিকার দিকে তাকিয়ে ওর চোখে চোখ রেখে এবং ওর দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, আনা, তুমি বুঝতে পারছো না যে আমি যেটা বলতে চাইছি সেটা বলা একদমই সহজ না, কিন্তু আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমার শান্তি হবে না। তারপর ও দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আনা, আমি তোমাকে ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। আমি জানি না তোমার উত্তর কি হবে, তুমি আমাকে মেনে নেবে কিনা, কিন্তু আমার মনে যে তোমার প্রতি ভালোবাসা আছে তা চিরদিন থেকে যাবে। অনামিকার প্ল্যান কাজ করলো, কারণ ও জানতো যতক্ষণ না রাগ দেখাবে ততক্ষণ রওনক কিছুতেই বলতে পারবে না, এতটাই লাজুক স্বভাবের ও। অনামিকা যদিও বা জানতো যে ও কি বলতে চাইছে, কিন্তু রওনকের মুখে সেই কথাগুলো শুনে বেশি বিস্মিত হয়ে গেল। ভালোবাসার মানুষের মুখে যখন ভালোবাসার কথা প্রকাশ পায় তখন হয়তো এমনি অনুভূতি হয়। অনামিকা একটু রাগ দেখে বলল, এই কথাটা বলতে এত সময় লাগছিল? অনামিকার কথা শুনে রওনক মাথা নিচু করে বলল, সরি আনা। তারপর ওর মনে হলো অনামিকা কি বুঝতে পেরেছিল ওর মনের অনুভূতি। অনামিকার দিকে তাকিয়ে বলল, আনাম, তুমি কি আমার মনের কথা তুমি কি জানতে? মানে যেভাবে বললাম এই কথাগুলো বলতে আমার সময় লাগলো। অনামিকা তারপর খিলখিলিয়ে হেসে উঠল এবং রওনককে নিজের বাহুডোরে আবদ্ধ করে বলল, একটু একটু আন্দাজ করেছিলাম, আর আমি তোমাকে খুব ভালোবাসি রন। শুধু তুমি কেন, আমিও তোমাকে নিজের থেকে কোনো দিন আলাদা হতে দেব না। আর যদি আলাদা হতে চাও না, তখন দেখবে আমি একেবারে আড়ি করে দেব, কথাই বলবো না আর। রওনক অনামিকাকে জড়িয়ে ধরে হেসে উঠল, তারপর বলল, তোমাকে ছেড়ে আমি কি করে থাকি বলতো? তোমাকে ছাড়া যে আমি কখনোই সম্পূর্ণ হতে পারবো না। তুমি শুধু আমার আনা, আমার সমস্ত কিছু। অনামিকা মিষ্টি করে হেসে বলল, আজকে আমাদের কিন্তু পার্টি করা উচিত, কি বলো? চলো তাড়াতাড়ি কিয়া দিদিকে জানিয়ে দিই, তারপর আমাকে বাড়িও যেতে হবে। রওনক ইতিবাচক মাথা নাড়ালো, তারপর সেখান থেকে
উঠে অনামিকার সাথে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সেখানে পৌঁছে বাড়ির ভেতরে প্রবেশ করতেই রওনক বলল, তুমি একটা কাজ করো, দি ভাইয়ের কাছে যাও, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, ওকে? অনামিকা কিয়ার রুমের দিকে যেতেই ভেতর থেকে কিছু কণ্ঠস্বর ভেসে আসলো। সেই সমস্ত কণ্ঠস্বরগুলো ওর বড্ড পরিচিত। অনামিকা খেয়াল করলো যে ঘরের দরজাটি লক করা নেই, বরং ভেজানো ছিল। ও ধীরে ধীরে দরজা খুলে ভেতরে তাকাতেই প্রচন্ড বিস্মিত হয়ে গেল এবং অনামিকা অস্ফুষ্টে কণ্ঠে বলল, মিমি দাদাই। ও পরিষ্কার শুনতে পাচ্ছিল রওনককে ওনারা মুম্বাই নিয়ে যাওয়ার কথা বলছিল। তাই অনামিকা আর এক মুহূর্ত দেরি না করে ঘরের ভিতরে প্রবেশ করে বলল, তোমরা এখানে কি করছো? আর রনকে কেন আমেরিকায় নিয়ে যাবে? আর তোমরা ওকে চিনলেই বা কি করে? সৌমিলি দেবী এবং সৌর্যবাবু প্রথমে কিছুটা অবাক হওয়ার ভান করলেন। সৌমিলি দেবী বললেন, কেন, তুই কি সমস্ত কিছু শুনে নিয়েছিস? আমরা তো তেমন কিছু বলছিলাম না। অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, আমি জানি তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। সৌর্যবাবু হেসে বললেন, একদম ঠিক ধরেছিস, তোর মিমি মজা করছিল, তোর সাথে আমাদের কিছু কথা আছে, বলতে পারিস তোর সাথে কথা বলার জন্যই অপেক্ষা করছিলাম। অনামিকা ইতিবাচক মাথা নাড়িয়ে ওনাদের পাশে গিয়ে বসলো। তারপর বলল, এবার বলো, তোমরা রনকে চিনলে কি করে? আর ওকে আমেরিকায় বা কেন নিয়ে যাবে? সৌমিলি দেবী ওকে বললেন যে ও রিয়ালি এবং সিদ্ধার্থর ছেলে। উনি জানালেন কিভাবে ওকে আক্রমণ করা হয়েছিল, কিভাবে ওনারা এখানে নিয়ে এসেছিলেন, আর বলেছিলেন কিয়াকে ওর দিদিভাই হওয়ার নাটক করতে। রওনক এবং অনামিকা একে অপরের জন্য যে জন্মেছে সেই সমস্ত সত্যিগুলো অনামিকার সামনে তুলে ধরলেন ওনারা। ও প্রচন্ড বিস্মিত হয়ে গেছিল, ওর মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। ও অবাক কণ্ঠে বলল, তুমি কি বললে মিমি? রন মামনি আর বাবার ছেলে? ও আমার মতো একজন ভ্যাম্পায়ার, আমার মতো একজন রাজবংশীয়? সৌমিলি দেবী হেসে ইতিবাচক মাথা নাড়লেন। অনামিকা কিছুক্ষণ নিশ্চুপ ছিল, তারপর আবার বলল, মিমি দাদাই, তাহলে এটা হওয়ারই ছিল যে আমরা একে অপরকে ভালোবেসে ফেলবো, আর তাই জন্যই তো আমরা একে অপরকে ভালোবেসে ফেললাম। এই জন্যই তো ওকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগতো না। ও আমার খুশি, আমার আনন্দের কারণ। কিন্তু রন তো কিছুই জানে না। ও যদি জানতে পারে আর আমাকে পছন্দ না করে, ও যদি আমাকে নিজে থেকে দূরে ঠেলে দেয়, তোমরা আমাকে আগে বললে না কেন? সৌমিলি দেবী অনামিকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমরা অপেক্ষায় ছিলাম যে যখন তোরা একে অপরকে ভালোবেসে ফেলবি, নিজের অনুভূতির কথা জানাবি, ঠিক তখনই বলবো, আর দেখবি কিচ্ছু হবে না। অনামিকা ইতিবাচক মাথা নাড়ালো এবং বলল, ঠিক আছে মিমি, আর আমি রনকে পরীক্ষা শেষ হলে বলবো। আচ্ছা আমি এবার যাই, আর কিয়া দিদি তুমিও চলো। মিমি দাদাই, তোমরা কি এখন চলে যাবে? সৌর্যবাবু হেসে বললেন, না, আমরা এখন তোর বাড়িতে যাব। আজকের দিনটা তোর বাড়িতে থাকবো, কালকে চলে যাব। তাড়াতাড়ি বাড়ি চলে আসিস, আমরা কিন্তু তোর জন্য অপেক্ষা করব। তারপর অনামিকা আবারও ইতিবাচক মাথা নাড়িয়ে সেখান থেকে প্রস্থান করলো কিয়ার সঙ্গে। অতীতের স্মৃতিতে হারিয়ে যাওয়া অনামিকা ফিরে আসলো বাস্তবে রৌনকের আওয়াজে। ও অনামিকার দিকে তাকিয়ে বলল, কি ভাবছিলে এতক্ষণ? অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, তেমন কিছুই না, ভাবছিলাম তুমি যখন তোমার অনুভূতিগুলো আমার সামনে তুলে ধরেছিলে, সেই মুহূর্তটা কতটাই না স্পেশাল ছিল। অনামিকা মনে মনে ভাবছিল যে এবার সময় এসেছে রৌনককে আসল সত্যিটা জানানোর। ও হঠাৎ অনুভব করল যে কিছু ভ্যাম্পায়ার ওদেরকে চারিদিক থেকে ঘিরে ধরেছে এবং চোখের নিমেষেই ওরা অনামিকা এবং রৌনকের সামনে এসে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে গেল অনামিকা
ও রওনক এবং সাথে উঠে দাঁড়ালো নরম ঘাসের উপর। অনামিকা রওনকের দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, আমি আছি তোমার সাথে, কিচ্ছু হতে দেব না তোমার। রওনক বিস্মিত চোখে তাকিয়েছিল তাদের দিকে ও পরিষ্কার দেখতে পাচ্ছিল ওদের জ্বলন্ত লাল চোখগুলি। হঠাৎ তখনই ওদের আক্রমণ করতে উদ্যত হলে অনামিকার চোখ দুটি জ্বলে উঠল, লাল হয়ে উঠল এবং সেই ভ্যাম্পায়ারগুলো প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং সেখান থেকে দ্রুত অদৃশ্য হয়ে গেল। রওনক জানত না সেই ভ্যাম্পায়ারগুলো অনামিকারই কাজিন ছিল। ওই প্ল্যান করেছিল যে তারা ওদের ভয় দেখাবে যাতে অনামিকা নিজের আসল অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারে। রওনক অনামিকার দিকে তাকাতেই প্রচণ্ড বিস্মিত হয়ে গেল। ও 2 পা পিছিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, তোমার কি হলো? তোমার চোখগুলো ওদের মতো জ্বলছে। অনামিকা রওনকের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, কারণ আমি মানুষ নয়, আমি একজন ভ্যাম্পায়ার। রওনক বিস্মিত কণ্ঠে বলল, কি বলছো তুমি? এসব আমি মানতে পারি না, তুমি আমার আনা, তুমি এমন হতে পারো না। অনামিকা আবারও শান্ত স্বরে বলল, আমি তোমাকে মিথ্যে বলতে চাইনি রন, হারিয়ে ফেলার ভয়, কিন্তু এটাই সত্যি, আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি বড্ড ভালোবাসি যে তোমায়, তাই আর লুকিয়ে রাখতে পারলাম না, সত্যিটা তোমাকে বলে দিলাম। এবার তোমার উপর যে তুমি আমাকে মানবে কিনা। রওনক ওর দিকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। অনামিকা ভাবল যে হয়তো ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না রওনক, তাই অনামিকা অন্যদিকে ঘুরে 1 পা এগোনোর সঙ্গে সঙ্গে রওনকের হাতের স্পর্শ অনুভব করল নিজের হাতের উপর। রওনক ওকে নিজের দিকে ঘুরিয়ে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল এবং বলল, তুমি শুধু আমার আনা, বাকি যাই হও না কেন, তোমাকে আমি সারা জীবন শুধু ভালোবাসবো। অনামিকার চোখ দুটি জলে ভরে উঠেছিল রওনকের কথা শুনে, আরো শক্ত করে জড়িয়ে ধরল ওকে। বেশ কিছুক্ষণ সেভাবে থাকার পর অনামিকা রওনককে বলল, তোমার বাড়ি চলো, তোমার সাথে কিছু কথা আছে, ওখানে গিয়ে বলবো। রওনক ইতিবাচক মাথা নাড়ল, তারপর সেখান থেকে রওনা হলো ওর বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে ভেতরে যেতে রওনক দেখতে পেল 2 জন অপরিচিত যুবক যুবতী কিয়ার সঙ্গে বসে আছে। রওনক কনফিউজ হয়ে জিজ্ঞেস করল, দি ভাই, এনারা কারা? অনামিকা সৌমিলি দেবী এবং সৌর্যবাবুর দিকে ইশারা করে বললেন, ওরা আমার মিমি আর দাদাই, আর তোমার ঠাম্মার দাদু ভাই। রওনক বিস্মিত হয়ে বলল, মানে তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না। অনামিকা শান্ত স্বরে বলল, বসো, আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর অনামিকা রওনকের সামনে সমস্ত অতীতের ঘটনাগুলো তুলে ধরতে লাগলো একের পর এক। সৌর্যবাবু আর সৌমিলি দেবী যা বলেছিল ওকে, আর রওনক বিস্মিত চোখে অনামিকার সমস্ত কথাগুলো শুনছিল। অনামিকার বলা কথাগুলো শেষ হতেই রওনক বলল, তুমি কি বললে আনা? দি ভাই আমার দি ভাই নয়? আর আমার পরিবার আছে, মা, বাবা, দাদা, দাদু, ঠাম্মা সবাই, আর আমি তোমার মতো ভ্যাম্পায়ার? সৌমিলি দেবী ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ দাদু ভাই, তোরও পরিবার আছে, সবাই আছে, আর কিয়া তোর নিজের দিদি নয়। কিয়া ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, অ্যানা, মনে আছে তুই জিজ্ঞেস করেছিলি আমি কি করে ওর দিদি? এর উত্তর আমি দিচ্ছি। কিয়া জানালো, জন্মের কিছু বছর পর ওর পরিবারের উপর অ্যাটাক হয়েছিল, যেখানে ওর পুরো পরিবার মারা যায় এবং কোনো মতে পালিয়ে বাড়িতে আশ্রয় নেয়, বা বলা ভালো একটি মনুষ্য পরিবার ওকে আশ্রয় দেয়, আর তারা ওকে নিজের মেয়ের মতো মানুষ করে। সেই পরিবারে একটি ছোট্ট শিশু ছিল, যাকে কিয়া ওর পালিত মায়ের সাথে মানুষ করে নিজের ভাইয়ের মতো। সেখান থেকে ও মানুষদের ব্যাপারে সব জানতে পারে, আর তারা ওকে কোনো দিন দূরে সরিয়ে দেয়নি। কিন্তু তারপর
হঠাৎ একদিন বিক্রমের বাবা বিভানবাবু ও সেই পরিবারকে মেরে ফেলে আর ওকে আশ্রয় দেয় রিয়ালি দেবী। আর সেদিন থেকে ওনাদের সাথে থাকতে আরম্ভ করে। আর পরে রৌনকের দায়িত্ব পায় ওকে মানুষ করার। অনামিকা একভাবে সব শুনছিল, আর রৌনক বুঝতে পারছে না কি বলা বা কি করা উচিত ওর। কিন্তু ও অনামিকাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে। অনামিকা জানে রন এমন কিছু করবে না যাতে ওর কোনো ক্ষতি হয়। অনামিকা রৌনকের দিকে তাকিয়ে বলল, মিমি আর দাদাই কখনো মিথ্যা কথা বলে না। আমার মনে হয় তোমার একটু সময় নেওয়া উচিত। তুমি সময় নিয়ে একটু ভাবো। রৌনক ইতিবাচক মাথা নাড়ালো। সত্যি এখনো ওর সময় প্রয়োজন। নিজের রুমে চলে গেল এবং তারপর বিছানার উপর শুয়ে সমস্ত কথাগুলো ভাবতে লাগলো। সারা রাত সমস্ত কথাগুলো বিবেচনা করে দেখলো ওকে মিথ্যে বলে তো কারোর কোনো লাভ নেই। তাই সিদ্ধান্ত নিল ওনাদের কথা মেনে নেবে। পরের দিন সকালবেলায় রৌনক রুম থেকে বেরিয়ে এসে দেখল সৌমিলি দেবী এবং সৌর্যবাবু কিয়ার সাথে বসে কথা বলছে। রৌনক ওনাদের কাছে গিয়ে বলল, ঠাম্মা, দাদু ভাই, আমি আমেরিকা যেতে রাজি। সৌমিলি দেবী এবং সৌর্যবাবু রৌনকের মুখ থেকে ঠাম্মা ও দাদু ভাই ডাক শুনে প্রচন্ড অবাক হয়ে গেল। সৌমিলি দেবী ইতিবাচক মাথা নাড়িয়ে বলল, নিশ্চয়ই, আমরা আজকেই যাব দাদু ভাই, তুই রেডি হয়ে নে। রৌনক ওনাদের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার একটা কথা আছে। সবার আগে আমি ওখানে গিয়ে আগে অ্যানাকে প্রপোজ করতে চাই। ও না থাকলে আমি আজকে হয়তো এত ভালোভাবে থাকতাম না। ও সবসময় আমাকে যেভাবে আগলে রেখেছে, আমি ওর হাত ধরে মম ড্যাডের সাথে দেখা করতে চাই। সৌমিলি দেবী ইতিবাচক মাথা নাড়িয়ে বললেন, নিশ্চয়ই। উনি ওনার হাতের আংটি খুলে দিয়ে বললেন, অ্যানাকে এটা পরিয়ে দিস, যতক্ষণ না তুই ওকে নিজে কোনো আংটি দিচ্ছিস। রৌনক প্রথমে মানা করলেও উনি সেই আংটিটি জোর করে রৌনকের হাতে দিলেন। আর তারপর ও হেসে ওনাদের জড়িয়ে ধরল। এরপর রেডি হতে চলে গেল। সৌমিলি দেবী গতকালই অঞ্জলি দেবীকে বলে এসেছিলেন যে কোনো সময় কর্ণ উনাদের মুম্বাই নিয়ে যেতে আসবে। উনারা সৌমিলি দেবীকে কারণ জিজ্ঞেস করলে উনি বলেছিলেন যে ওখানে গিয়ে উনি সমস্ত কিছু বলবেন। কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই সবাইকে যেতেই হবে। অনামিকার পরিবারের সকলকে ইতিমধ্যে কর্ণ মুম্বাই নিয়ে চলে গিয়েছিল। শুধু অনামিকাকে ছাড়া ও রৌনকের সাথে যাবে। কর্ণ আবার ফিরে এসেছে রৌনকদেরকে নিয়ে যাওয়ার জন্য, আর অনামিকা কর্ণের সাথে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিল। ও জেনে গিয়েছিল যে রৌনক যাবার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তারপর রৌনক কিয়া, সৌমিলি দেবী এবং সৌর্যবাবুর সাথে আসতেই কর্ণ ওদের নিয়ে আমেরিকা চলে গেল মুহূর্তের মধ্যে। সৌমিলি দেবীরা রৌনককে অনামিকার সাথে একা ছেড়ে ওনাদের বাড়ির দিকে এগোতে লাগলো। রৌনক অনামিকাকে ওদের সামনে অবস্থিত একটি বাগানে নিয়ে চলে গেল। চারিদিকে অসংখ্য অতি সুন্দর ফুলের সৌন্দর্যে সুসজ্জিত ছিল বাগানটি। অনামিকা এদিক ওদিক তাকালো। ও বুঝতে পারছিল না যে রৌনক হঠাৎ এখানে কেন আনলো অনামিকাকে। ওর দিকে তাকিয়ে বলল, আমরা এখানে কি করছি? মানে তোমার তো বাবাই আর মামুনির সাথে দেখা করার কথা। এতদিন পরে তুমি তোমার নিজের বাবা মাকে দেখতে পাবে। রৌনক মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ আমি জানি, কিন্তু মম ড্যাডের সাথে দেখা করার আগে একটা ছোট্ট কাজ আমি করতে চাই। তুমি একটু চোখ বন্ধ করো না। অনামিকা কনফিউজড হয়ে গিয়েছিল। ও বুঝতে পারছিল না যে রৌনক হঠাৎ কি করতে চাইছে। কিন্তু তারপর ও ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করলো। অনামিকা চোখ বন্ধ করতে রৌনক হাঁটু কেড়ে বসলো ওর সামনে। কিন্তু ওরা বুঝতে পারছিল না যে ওদের একটু দূরে বিক্রম ওর বন্ধুদের সাথে অপেক্ষা করছিল। অনামিকা ওদের এনার্জি একেবারে ফিল করতে পারছিল না।
আজ বিক্রম নিজের হাতে অনামিকা এবং রৌনককে একেবারে শেষ করে দেবে আর অনামিকার সমস্ত শক্তি নিয়ে নেবে নিজের শরীরে। প্রতিশোধ ওকে নিতেই হবে, আর আজই সঠিক সময়। রৌনক মাটিতে বসার সঙ্গে সঙ্গে বিক্রম ওর পিছনে গিয়ে দাঁড়ালো এবং এক হাত দিয়ে মুখ চেপে ধরল রৌনকে, যাতে মুখে কোনো আওয়াজ বের করতে না পারে। আর বিক্রমের ধারালো দাঁত দুটো ভেদ করে গেল রৌনকের গলার বাঁ দিকের অংশ। রৌনক চাইলেও চিৎকার করতে পারছিল না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে লাগলো ও। অনামিকা বুঝতেও পারছিল না যে কি হচ্ছিল, যেহেতু বিক্রমের এনার্জি একেবারে অনুভব করতে পারছিল না। অনামিকা এও বুঝতে পারছিল না যে রৌনক কেন কোনো কথা বলছিল না। হঠাৎ অনামিকা অনুভব করলো যে একসাথে অনেকেই ওকে শক্ত করে ধরে রেখেছে। ও নিজের চোখ খুলে সামনের দিকে তাকাতেই যা দেখতে পেল তাতে ওর চোখ একেবারে বিস্ফোরিত হয়ে গেল। চোখের সামনে বিক্রম রৌনকের শরীর থেকে একটু একটু করে সমস্ত রক্ত শুষে নিচ্ছিল, আর রৌনক একেবারে নিস্তেজ হয়ে পড়েছিল। অনামিকা চিৎকার করে উঠল। অনেকজন ওকে চেপে ধরেছিল বলে নিজেকে কিছুতেই ছাড়াতে পারছিল না। বিক্রম রৌনককে ছেড়ে দিতে ও মাটিতে পড়ে গেল। বিক্রম জানত রক্তের অভাবে ও বেশিক্ষণ বাঁচবে না, তাই ওকে পুরোপুরি মারেনি। তারপর বিক্রম অনামিকার সামনে গিয়ে দাঁড়ালো এবং ক্রূর হাসি হেসে বলল, তোর ভালোবাসাকে তো আমি শেষ করে দিলাম, এবার তোকে করবো না। আমি শুনেছিলাম রনের মতো তুইও পৃথিবীর সব থেকে শক্তিশালী ভ্যাম্পায়ার, কিন্তু আমি তো তোর শক্তি দেখতে পাচ্ছি না। তোর ভিতরে যে হিডেন পাওয়ারটা, সেটাকে জাগিয়ে তোর আমি দেখতে চাই তুই কতটা শক্তিশালী, তাহলে আরো বেশি মজা আসবে। অনামিকার চোখ দুটি জলে ভরে উঠেছিল। ও বিক্রমের দিকে তাকিয়ে একটু জোরে চেঁচিয়ে বলল, আমি তোমাকে ছাড়বো না। তোমার সাহস কি করে হলো রনের গায়ে হাত দেওয়ার? আর তুমি কোন হিডেন পাওয়ারের ব্যাপারে বলছো? অনামিকা জানতো না ওর ভেতরে একটি সুপ্ত শক্তি আছে, যা জাগ্রত করার ক্ষমতা একমাত্র ছিল রৌনকে। এবং যখন অনামিকা 18 বছরে পা দিত, তখনই রৌনক পারত অনামিকা সে সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে। অঞ্জলি দেবী ওকে কিছু বলেনি, কারণ ওনারা জানতেন না যে রৌনক বেঁচে আছে। অনামিকা নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করতে লাগলো। তখন বিক্রম জোরে হেসে উঠল এবং বলল, হো হো, তার মানে তুই জানিস না? কোনো অসুবিধা নেই, এমনি মরে যাবি, তাই আর জানতেও হবে না। বিক্রমের কথা শুনে ওর সঙ্গীরা হেসে উঠল। তারপর ও অনামিকার সামনে গিয়ে দাঁড়ালো। ও নিজেকে তখন ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু বারবার ব্যর্থ হয়েছিল। বিক্রম মুচকি হেসে বলল, কোনো লাভ নেই না, ওরাও আমাদের মতো পিওর ব্লাড ভ্যাম্পায়ার, তাই ওদের শক্তি কিন্তু কোনো অংশে কম নয়। জানিস, তোর মামুনি আর বাবাই ভেবেছিল যে রনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। আমি কিছু করতে পারবো না। তারপর তুই যখন জন্মালি, তখন থেকে আমি তোর উপর নজর রেখেছিলাম। প্রথমে জানতাম না যে রন বেঁচে আছে, কিন্তু তারপর আমি সমস্ত কিছু জেনে গেলাম। কেউ বুঝতেই পারল না যে আমি তোদের কাছাকাছি আছি। যেদিনকে তুই ওকে সমস্ত আসল ঘটনাটি জানালি, আমি বাড়ির বাইরে থেকে সব শুনলাম, আর তোরা কিছু জানলিও না আমার সেখানে উপস্থিতির ব্যাপারে। তখন থেকে এই প্ল্যান বানিয়ে নিলাম, আর আমি তোকে এখন মারবো এই মুহূর্তেই। আর এই কথা বলার সাথে সাথে অনামিকার ঘাড়ে বসিয়ে দিল এক ধারালো দাঁত। অনামিকার রক্তের সাথেও শক্তিও নিয়ে নিচ্ছিল নিজের ভেতর। রৌনক অসহায়ের মতো মাটিতে পড়েছিল, কিন্তু ওর একটু ক্ষমতা পর্যন্ত ছিল না যে অনামিকাকে সাহায্য করবে। অনামিকা যন্ত্রণায় চিৎকার করে উঠল। ও বুঝতে পারছিল বিক্রম ও শরীরের শক্তি একটু একটু করে শুষে নিচ্ছে রক্তের সাথে, কিন্তু ও তারপর নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে সে বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিল।
যদিও ততক্ষণে বিক্রম অনামিকার রক্তের সাথে শরীরের অনেকটাই শক্তি শুষে নিয়েছিল। কিন্তু অনামিকা কখনো শেখেনি হার মানতে, যতই খারাপ পরিস্থিতি হোক না কেন। নিজের সাহস দিয়ে জয় নিশ্চয়ই আনবে, আর রৌনককে বাঁচানোর জন্য বিক্রমকে মারতেই হবে। আর তাই নিজেকে বন্ধন থেকে মুক্ত করার সাথে সাথে অনামিকার হাতটি বিক্রমের শরীর ভেদ করে গেল। বিক্রম কিছুটা বিস্মিত হয়ে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে অনামিকার থেকে ছিটকে অনেক দূরে গিয়ে দাঁড়ালো, যাতে অনামিকা ওকে আর কিচ্ছু না করতে পারে। ততক্ষণে অন্যান্য ভ্যাম্পায়ারদের সঙ্গে অনামিকার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। ও একে একে তাদের শেষ করে দিতে সক্ষম হলো, কিন্তু নিজেও প্রচন্ড আহত হলো। অনামিকা বিক্রমের দিকে তাকিয়ে দেখল ওর ক্ষতস্থানটি অনেক দ্রুত সেরে যাচ্ছিল, যেহেতু অনামিকার শক্তি ওকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল। কিন্তু অনামিকা হার মানবার পাত্রী একেবারেই নয়। ওর শরীরে যেটুকু শক্তি আছে সেটুকু দিয়েই বিক্রমের সাথে লড়বে, কারণ রৌনককে বাঁচাতে হবে, আর অনামিকা ওর কিছুই হতে দেবে না। তাই নিজের সমস্ত শক্তিকে এক করে ও বিক্রমের দিকে ছুটে গেল। কিন্তু অনামিকাকে প্রচন্ড অবাক করে দিয়ে বিক্রম ওর সামনে থেকে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যেই। ওর পিছনে উপস্থিত হওয়ার আগে, অনামিকা কিছু বোঝার আগে বিক্রমের হাতটি অনামিকার শরীর ভেদ করে গেল একবার নয়, দুবার। কিন্তু বিক্রম অনামিকার শরীর থেকে হৃৎপিণ্ডটি বের করে নিয়ে আসার আগে অনামিকা সমস্ত শক্তি দিয়ে বিক্রমের থেকে সরে গিয়ে দাঁড়ালো। মাটিতে পড়ে যাওয়ার আগে মুখ থেকে অনেকটাই রক্ত বেরিয়ে আসলো ওর। রৌনক অসহায়ভাবে অনামিকার দিকে তাকিয়েছিল, কিছু করতে পারছিল না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ওর। বিক্রম করুরভাবে হেসে উঠল এবং রৌনকের দিকে তাকিয়ে বলল, দেখ তোর অ্যানার দিকে তাকিয়ে, তোর সামনে একটু একটু করে কিভাবে ওকে শেষ করব। আর ওকে শেষ করলে তুইও শেষ, কারণ একমাত্র অ্যানাই পারবে তোকে ভ্যাম্পায়ারে পরিবর্তিত করতে, আর তা আমি তো কোনোভাবেই হতে দেব না। নিজের ভালোবাসাকে গুড বাই বলে দে। এই বলে বিক্রম অনামিকার দিকে ধীরে ধীরে এগোতে থাকলো। অনামিকা হঠাৎ বুঝতে পারল যে ওর শরীর ধীরে ধীরে ভাঙতে আরম্ভ করেছে। বিক্রম শেষবারের মতো অনামিকাকে আক্রমণ করতে উদ্যত হলে হঠাৎ করে সেখানে কিয়া, কর্ণ, রোশন এবং রৌনকের কাজিনরা এসেছিল। ও জানত না রিয়ালি দেবী ওদের পাঠিয়েছেন, কারণ কিছুক্ষণ আগে সৌমিলি দেবী রৌনকের বাড়িতে পৌঁছে সবাইকে সমস্ত সত্যিটা জানিয়েছিল, কিয়া এবং সৌর্যবাবুর সাথে। রিয়ালি দেবী, সিদ্ধার্থবাবু সবাই প্রচন্ড বিস্মিত হয়ে গেছিলেন। রৌনককে দেখার তর সইছিল না ওনাদের, আর তাই কর্ণ, কিয়া এবং বাকি কয়েকজনকে পাঠিয়েছিল রোশনের সঙ্গে। ওরা এখানে পৌঁছে অনামিকা রৌনকের এমন অবস্থা দেখে ছুটে ওর কাছে গেল এবং বিক্রমকে আক্রমণ করতে উদ্যত হল। ততক্ষণে বিক্রমের আরো অন্যান্য সঙ্গীরা সেখানে এসে উপস্থিত হয়েছিল। কর্ণ দৌড়ে অনামিকার কাছে গেল। সেখান থেকে ওদের দ্রুত নিয়ে যাওয়ার আগে বিক্রমের এক সঙ্গী এসে কর্ণকে মেরে ফেলল অনামিকার চোখের সামনে, যাতে কর্ণ ওদের নিয়ে পালাতে না পারে। অনামিকা সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে তাকে শেষ করে দিল। ওর মনের ভেতর রাগ আগুন হয়ে জ্বলছিল। ও আজ মরে গেলেও আজ আর কারোর কিছু হতে দেবে না। ওর পরনের চুড়িদারটি ওড়নাটি নিজের পেটের ওপর ক্ষতস্থানে ওপর বাঁধল। ওর ক্ষতস্থানটি একটুও সারেনি। ততক্ষণে অনামিকা বুঝল ওর সময় শেষ হয়ে আসছে। কিয়া রোশনদের সাথে পেরে না উঠে বিক্রম এবং ওর সঙ্গীরা ওখান থেকে প্রস্থান করতে বাধ্য হলো। ধীরে ধীরে রৌনকের কাছে গেল অনামিকা। ওর সারা জামা রক্তে ভিজে গিয়েছিল। অনামিকা রৌনককে জড়িয়ে ধরে ওর কপালে আলতো করে নিজের ঠোঁট স্পর্শ করল এবং নিজের কিছুটা এনার্জি ওকে দিল, যাতে রৌনক আরো কিছুক্ষণ নিজের চোখ খোলা রাখতে পারে। রৌনক এতটাই দুর্বল ছিল যে ঠিকমতো কথা বলতে পারছিল না।
শুধু চোখ থেকে অনবরত অশ্রু নির্গত হচ্ছিল। তবুও অনেক কষ্টে বলল, না। অনামিকা ওর চোখের জল মুছে বলল, আমি কিছু হতে দেব না তোমার, কিচ্ছু না। কিয়া এবং বাকি সবাই মিলে দৌড়ে অনামিকা এবং রৌনকের কাছে গেল। ওদের এমন অবস্থা দেখে কেউ নিজেকে স্থির রাখতে পারছিল না। ইতিমধ্যে কর্ণকে হারানোর বেদনাতে সবার মন ব্যাকুল হয়ে উঠেছিল। আর অনামিকা এবং রৌনককে কোনো মতে হারাতে পারবে না ওরা। রোশন চিন্তিত স্বরে বলল, তোদের কিচ্ছু হবে না। কিয়াদি, তুমি আনাকে নাও, আমি রনকে নিচ্ছি। তারপর ওদের দুজনকে সাবধানে কোলে তুলে দ্রুত বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করল রোশনরা। বাড়িতে প্রবেশ করার সাথে সাথে অনামিকা এবং রৌনকের অবস্থা দেখে সবাই ছুটে এসেছিল। প্রত্যেকের চোখ বিস্ফোরিত হয়ে গিয়েছিল এবং সবাই দেখতে পাচ্ছিল যে অনামিকার শরীর একটু একটু করে ভাঙতে শুরু করে দিয়েছিল। অনামিকা সবাইকে বলল ওকে এবং রৌনককে কুলগুরুর কাছে নিয়ে যেতে। সবাই মিলে ওদেরকে সেই রুমে নিয়ে যেতে কুলগুরু ওদের দুজনকে বিছানার ওপর শুইয়ে দিতে বললেন। উনি নিজেও প্রচন্ড বিস্মিত হয়ে গেছিলেন, কিন্তু অনামিকা শুতে চাইল না। ও কুলগুরুর দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, আমার কাছে বেশি সময় নেই গুরুদেব, রনকে তাড়াতাড়ি ভ্যাম্পায়ার করতে হবে। অঞ্জলি চিৎকার করে বলে উঠল, তোর কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে উঠবি, আমরা কিচ্ছু হতে দেব না তোর। অনামিকা অঞ্জলি দেবীর দিকে অশ্রুসজল চোখে তাকিয়ে ধীরস্বরে বলল, না মা, সেই সময় নেই। আমাকে বাঁচতে গেলে রনকে বাঁচাতে পারবো না, আর আমার কাছে ও সবচেয়ে মূল্যবান। আমি ওর কিছু হতে দেব না, নিজেকে এই প্রমিস করেছিলাম। আর এমনিতেও আমার সময় শেষ হয়ে এসেছে, কিন্তু দেখো আমি ঠিক ফিরে আসবো তোমাদের জন্য, আর রনির জন্য আমাকে ফিরে আসতেই হবে। ওকে যে আমি খুব খুব ভালোবাসি। তারপর কুলগুরুর দিকে তাকিয়ে বলল, গুরুদেব, আমাকে কি করতে হবে তাড়াতাড়ি বলুন প্লিজ। কুলগুরু ইতিবাচক মাথা নাড়িয়ে বললেন, জন্মগ্রহণের জন্য তোমাকে নিজের হাতে তোমার হৃদয়টি শরীর থেকে আলাদা করতে হবে, আর তার থেকে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা রক্তবিন্দু ততদিন যত্নে রাখতে হবে যতদিন না তোমার জন্ম হয়। তোমার পরের জন্মের জন্য তুমি যখন নিজের পরিবার নির্বাচিত করবে এবং তোমার যে মা হবে সে যখন জানতে পারবে যে তুমি আসতে চলেছ, ঠিক তখন থেকে ওনাকে তোমার এই রক্ত খাওয়াতে হবে, যা তোমার মায়ের রক্তের সাথে মিশে তোমার শরীর গঠনে সাহায্য করবে। তুমি মানুষ হয়ে জন্ম নিলেও তোমার ভ্যাম্পায়ারদের মতো কিছু বৈশিষ্ট্য থাকবে, আর 18 বছর বয়স হলে ধীরে ধীরে তোমার আসল দিকটা বেরিয়ে আসবে। অঞ্জলি দেবী চিৎকার করে উঠলেন, এরকম করিস না, হ্যাঁ না প্লিজ। অনামিকা দীর্ঘশ্বাস নিল। প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল ওর শরীরে, আর তার সাথে মানসিক কষ্ট, কিন্তু অনামিকা একবারের জন্য তা মুখ ফুটিয়ে বলল না। নিজেকে খুব শান্ত করে নিল পরিবারের জন্য এবং রৌনকের জন্য। ও তারপর সবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমি একা থাকতে চাই, এটা আমার অর্ডার সবার কাছে, শুধু কিয়া দিদি থাকবে। অনামিকার মুখের উপর সেদিন আর কেউ কিছু বলতে পারল না, কারণ আরো গম্ভীর আর দৃঢ় এর আগে আর ওকে কখনো কেউ দেখেনি। আর অনামিকার ও রৌনকের বাড়ির প্রত্যেককে প্রচন্ড ভেঙে পড়েছিল ওর এমন অবস্থা দেখে। অনামিকা তাদের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোমাদের সবাইকে খুব ভালোবাসি, তাই তো চাই না আমাকে শেষ হতে দেখতে। যাও এবার। কেউ যেতে না চাইলেও প্রত্যেককেই যেতে হলো। রিয়ালি দেবী আর অঞ্জলি দেবীকে সামলানো যাচ্ছিল না, ওনারা এতটাই কাঁদছিলেন। প্রত্যেকে চলে যেতেই কুলগুরু বললেন, ওকে ভ্যাম্পায়ারে পরিবর্তিত করতে গেলে তোমাকে প্রথমে রৌনকের রক্ত পান করতে হবে, আর তারপর তোমাকে তোমার শরীরের রক্ত
ওর শরীরে প্রবেশ করাতে হবে। অনামিকা ধীরে ধীরে ওর গায়ে হেলান দিয়ে রৌনককে বসালো। ততক্ষণে রৌনক নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর অনামিকা তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে ওর ঘাড়ে বসিয়ে দিল নিজের দাঁত। ওর শরীর থেকে কিছুটা রক্ত নেওয়ার পরে অনামিকা নিজের হাতে ছোট্ট ক্ষতের সৃষ্টি করল ওর দাঁত দিয়ে, আর সেখান থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো এবং সেই রক্তাক্ত হাতটি অনামিকা রৌনকের ঠোঁটের ওপর ধরল এবং ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগলো ওর ঠোঁটের ওপর। আর রৌনক অচেতন অবস্থায় পান করতে লাগলো অনামিকার রক্ত। কিছুক্ষণ পর হঠাৎই ও চোখ খুলে উঠে বসল। রৌনকের চোখ দুটি লাল হয়ে জ্বলছিল, প্রচন্ড তেষ্টা পাচ্ছিল ওর। নিজের ওপর কোনো আয়ত্ত ছিল না। আয়ত্ত থাকলে নিশ্চয় অনামিকাকে বাঁচানোর পুরো চেষ্টা করত, কিন্তু এখন ওর রক্তের প্রয়োজন। তৃষ্ণাকে শান্ত করতে হবে। অনামিকা ওকে জড়িয়ে ধরে বলল, রন, ভেবো না কিছু, আমি তো তোমার, তাই অনুমতির কোনো প্রয়োজন নেই। রৌনক ইতিবাচক মাথা নাড়িয়ে আর অনামিকার ঘাড়ে বসিয়ে দিল ওর দাঁত। এইবার অনামিকার কোনো ব্যথা অনুভব হলো না। অনামিকা রৌনককে আরো শক্ত করে জড়িয়ে ধরল, তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর নিজের শক্তি প্রয়োগ করে ঘুম পাড়িয়ে দিল রৌনককে। অনবরত চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল অনামিকার। না জানি কবে আবার এইভাবে ওকে স্পর্শ করতে পারবে, তা নিজেই জানত না ও। অনামিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি যখন ঘুম থেকে উঠবে তখন আমি হয়তো থাকবো না তোমার পাশে, কিন্তু মনের গভীরতায় নিশ্চয়ই থাকবো। আর আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। নিজের খেয়াল রাখবে, নিজেকে শক্ত করে রাখবে, বাকি সবারও খেয়াল রাখবে। আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে অন্যভাবে, অন্য কোনো জায়গায়, কিন্তু তুমি আর আমি এক সূত্রে বাঁধা নিশ্চয়ই থাকবো। খুব ভালো থেকো রন, গুড বাই। তারপর অনামিকা আলতোভাবে রৌনকের কপালে নিজের ঠোঁট ছোঁয়াল, আবেশ এবং ভালোবাসার সাথে। কিয়া নিজের চোখের জল সামলাতে পারছিল না, কেঁদে উঠল জোরে। তারপর অনামিকা কিয়ার দিকে অশ্রু সজল চোখে তাকিয়ে বলল, কিয়া দিদি, ওকে নিয়ে যা, আমি কারোর সামনে এভাবে মরতে চাই না। যন্ত্রণা আমার একান্ত, আমার, প্লিজ এখান থেকে ওকে তাড়াতাড়ি নিয়ে যাও। কিয়া ইতিবাচক মাথা নাড়িয়ে রৌনককে দ্রুত সেই রুম থেকে নিয়ে চলে গেল। তারপর অনামিকা কিছু মুহূর্ত নিশ্চুপ থেকে দীর্ঘ একটা শ্বাস নিয়ে ঢুকিয়ে নিল নিজের শরীরে ওর হাতটি। চিৎকার করে উঠল অনামিকা যন্ত্রণায় এবং বের করে নিয়ে আসলো নিজের রক্তাক্ত হৃদয়টি নিজের হাতে। ওর মুখে ফুটে উঠল বিষাদ মিশ্রিত হাসি। তারপর তা কুলগুরুর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে অনামিকার শরীর কাঁচের মতো ভেঙে গেল। সেখানে উপস্থিত প্রত্যেকে বুঝতে পারল যে ও আর নেই। কেউই নিজের চোখের জলকে আটকে রাখতে পারল না। প্রত্যেকে কেঁদে উঠল অনামিকাকে হারানোর বেদনায়। অঞ্জলি দেবী আর রিয়ালি দেবীকেও কোনো মতে সামলাচ্ছিলেন আদৃতবাবু এবং সিদ্ধার্থবাবু। চোখের জল বাদ মানছিল না ওনাদেরও। হঠাৎ অনামিকা নিজের চোখ খুলল, ফিরে এলো বাস্তব জগতে। জোরে জোরে শ্বাস নিতে আরম্ভ করলো। এতক্ষণ ও যা দেখল তা কোনো মতে বিশ্বাস করতে পারছিল না ও। অশ্রু গড়িয়ে পড়ল ওর গালের উপর। রিয়ালি দেবীকে শক্ত করে জড়িয়ে ধরল। ও প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। রিয়ালি দেবী মনামি দেবীকে দ্রুত বললেন, মনামি, আনাকে একটু জল দাও। মনামি দেবী ইতিবাচক মাথা নাড়িয়ে ওকে জল দিতে অনামিকা এক নিঃশ্বাসে পুরোটা শেষ করল। তারপর কোনো মতে ধীরে ধীরে শান্ত করল ও নিজেকে। ও রিয়ালি দেবীর দিকে তাকিয়ে বলল, এই তুমি আমাকে কি দেখালে মামনি? এত ভালোবাসতাম আমি রনকে যে ওকে বাঁচানোর জন্য আমি নিজের প্রাণ পর্যন্ত
নির্দ্বিধায় দিয়ে দিলাম। রিয়ালি দেবী ইতিবাচক মাথা নাড়লেন। অনামিকা আবারও বলল, আর সেই আমি রনকে এত দুঃখ দিতে পারলাম এই জন্মে? যখন ওকে জানিয়েছিলাম যে আমি ভ্যাম্পায়ার, তখন তো আমাকে মেনে নিয়েছিল, কিন্তু আমি ওকে তাহলে কেন মেনে নিলাম না? সেই আমি আর এই আমিতে এত পার্থক্য। না, আমি আগের মতো হয়ে যাব আবার মামুনি। আর ওকে কষ্ট দেব না, আগের মতো হতেই হবে আমাকে। মামুনি, রন ঠিক আছে তো? নিজেকে কিছু করবে না তো? আমি ওকে এত কষ্ট দিয়েছি বলে তুমি একবার ওকে ফোন করবে? করো না প্লিজ, আমি কথা বলবো। রিয়ালি দেবী অনামিকার কথা মতো রৌনককে ফোন করলো, কিন্তু ফোন সুইচ অফ বলছিল। রিয়ালি দেবী অনামিকাকে বলল, আই থিঙ্ক ঘুমাচ্ছে। সারাদিন অফিসে পড়ে থাকে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। চিন্তা করিস না, আমি কথা বলবো, ঠিক আছে? অনামিকার হঠাৎ মনে হচ্ছিল যে রৌনকের কোনো বিপদ আসতে চলেছে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যেন ওর খারাপ কিছু না হয়। অন্যদিকে রৌনক অফিসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু অফিসে না গিয়ে সোজা চলে গেল বিক্রমের কাছে। ওর বাড়ি থেকে অনেকটাই দূরে একটা জায়গায় এসে উপস্থিত হলো। চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা এক বিশাল অট্টালিকা, যেটা ছিল বিক্রমের বাড়ি। রৌনক গাড়ি থেকে নেমে ধীরে ধীরে সেই বাড়ির ভেতরে প্রবেশ করলো। ও দেখলো বিক্রম ড্রয়িং রুমে বসে হাতে লাল পানীয় ভর্তি একটি গ্লাস নিয়ে আছে। ও রৌনককে দেখে ক্রূর হাসি হেসে বলল, হায় আয়, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। রৌনক ওর দিকে তাকিয়ে উদাসী কণ্ঠে বলল, তুই আমার শক্তি চাস না? আমাকে মেরে ফেলতে চাস না? ঠিক বলেছিলি যে আমি একদিন নিজের হাতে এসে তোর কাছে ধরা দেব। আজ এসেছি নিজেকে শেষ করে দেওয়ার জন্য। সো আমাকে মেরে ফেলতে পারিস, আর আমার বাঁচার কোনো উদ্দেশ্য নেই। রিয়ালি দেবী অনামিকাকে বলল, তুই কি দেখতে চাস এরপরে কি হয়েছিল, নাকি এখানেই থামিয়ে দেব বল? অনামিকা নেতিবাচক মাথা নাড়িয়ে বলল, শুরু যখন করেছি শেষ করেই ছাড়বো মামুনি, আমি তৈরি। অনামিকা ধীরে ধীরে চোখ বন্ধ করে আবার হারিয়ে গেল অতীতের স্মৃতিতে। রৌনকের ঘুম ভেঙেছিল অনামিকার মৃত্যুর প্রায় কয়েক ঘন্টা পরে। ও উঠতেই রিয়ালি দেবীকে দেখতে পেল ওর পাশে। রৌনক দ্রুত বলল, মম, আনা কোথায়? রিয়ালি দেবী ওকে কিছু বলতে পারলেন না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। রৌনক বুঝতে পারল না ওনার কাঁদার কারণ। ওর পরিষ্কার মনে ছিল যে ও অনামিকার সাথে কুলগুরুর ঘরে ছিল নিজের জ্ঞান হারিয়ে ফেলার আগে। তাই আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সেই রুমের দিকে চলে গেল। আর দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখল বিছানায় মেঝেতে অসংখ্য কাঁচের টুকরো পড়ে আছে। ওর সামনের টেবিলের উপর বরফে আবৃত ছিল একটি হৃদয়, যেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছিল একটি কাঁচের পাত্রের মধ্যে। তখনও রৌনক বুঝতে পারেনি যে হৃদয়টি অনামিকারই। অনামিকার শরীর ভেঙে যাওয়ার পর কুলগুরু সিদ্ধার্থ বাবুকে ডেকে বলেছিলেন এই হৃদয়টিকে খুব সাবধানে রাখতে হবে। যতক্ষণ না ও জন্ম দিচ্ছে ততক্ষণ প্রতি মাসে একটু একটু করে রক্ত এই কাঁচের পাত্রে জমা করতে হবে। সাধারণ কোনো ভ্যাম্পায়ার হলে হৃদয়টি সঙ্গে সঙ্গে ভেঙে যেত, কিন্তু অনামিকা অপরিসীম ক্ষমতার অধিকারী হওয়ার এটা ততদিন ভাঙবে না যতদিন ও জন্ম নেবে। আর তাই সিদ্ধার্থবাবু নিজে শক্তি দিয়ে হৃদয়টিকে বরফে এমনভাবে আবৃত করে দিয়েছিলেন যাতে সেটি সুরক্ষিত থাকে এবং তার থেকে রক্ত বিন্দু বিন্দু গড়িয়ে পাত্রে জমা হতে পারে। রৌনক প্রথমে খুব কনফিউজড হয়ে গেছিল, তারপর কুলগুরুর দিকে তাকাতেই উনি বললেন সেই হৃদয়টি অনামিকার, ওর ভালোবাসার, যে আর জীবিত নেই। রৌনক নেতিবাচক মাথা নাড়ল আর নিজের মনে বলতে লাগলো, হোয়াট? না,
এমন কিছুতেই হতে পারে না। আনা আমাকে ছেড়ে যেতে পারে না। আমার আনা এটা এটা করতে পারে না। রৌনক হঠাৎ ধপ করে মেঝের উপর বসে পড়ল। সারা শরীর কাঁপছিল। রৌনক বিশ্বাসই করতে পারছিল না যে সে নেই, যাকেও নিজের চাইতো বহুগুণ বেশি ভালোবাসে। চোখের কোণে জমা কষ্টগুলো গড়িয়ে পড়ল অশ্রুর রূপে। তারপর সে কাঁচের টুকরোকে নিজের মুঠোর মধ্যে নিয়ে চিৎকার করে কেঁদে উঠল। ওর হৃদয় প্রবলভাবে অনুভব করতে পারছিল অনামিকাকে হারানোর বেদনাটাকে। অনেকক্ষণ সেইভাবে নিজের মনের ভিতর জমাট বাঁধা কষ্টগুলোকে অশ্রুরূপে নির্গত করার পর হঠাৎ রৌনক উঠে দাঁড়ালো ধীরে ধীরে। সেই রুম থেকে বেরিয়ে আসলো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে। সবাই ওকে আটকানোর চেষ্টা করলেও কারোর কোনো কথা শুনল না ও। রৌনকের অতি গম্ভীর মুখ সবাইকে ভীত করে তুলেছিল। কেউ ওকে কিছু বলে ওঠার সাহস পাচ্ছিল না। তারপর ও সোজা চলে গেল সেই বাগানটির দিকে, যেখানে কিছু ঘন্টা আগে ওদের ওপর আক্রমণ হয়েছিল। অনামিকার শেষ স্মৃতিগুলো তখন রৌনকের মনে জলজল করছিল, আর ওর চোখগুলো লাল হয়ে জ্বলছিল প্রতিশোধের জন্য। রৌনক যে জানতো কারা অনামিকাকে মেরেছে, কারণ অনামিকার অনেক স্মৃতিও রৌনককে ওর রক্তের সাথে দিয়ে গিয়েছিল। রৌনক এক এক করে সেই ভ্যাম্পায়ারদের খুঁজে বার করতে লাগলো, যেহেতু ও তাদের শক্তি অনুভব করতে পারছিল যে তারা বেশি দূরে নেই। একমাত্র বিক্রমকে ও পেল না, কিন্তু বিক্রমের সেই বন্ধুদের খুঁজে পেতে রৌনক নৃশংসভাবে শেষ করতে লাগলো নিজের হাতে। অনামিকার রক্ত পান করায় ওর বেশ কিছুটা শক্তি রৌনকের শরীরের মধ্যে চলে এসেছিল, যা ওকে অতি শক্তিশালী করে তুলেছিল। রৌনক অনেকক্ষণ ধরে ফিরছিল না দেখে রিয়ালি দেবী সিদ্ধার্থ বাবুকে নিয়ে রৌনককে খুঁজতে বেরোলো। বেশ কিছুক্ষণ খোঁজার পর ওনারা দেখলো ও একটি গাছের তলায় মাথা নিচু করে বসে আছে, আর ও সারা শরীরে এবং মুখে লেগে রয়েছে রক্ত। রিয়ালি দেবী রৌনকের পাশে গিয়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, রন চল, বাড়ি যাবে না? রৌনক ওনার দিকে তাকালো নির্লিপ্ত ভাবে, কিন্তু কিছু বলল না। ও আবার মাটির দিকে তাকিয়ে রইল। রিয়ালি দেবী ওর দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, রন হিরে, কিছু বলছিস না কেন? আর দেখ নিজের কি অবস্থা করেছিস, বাড়ি চল না। রৌনক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিক্রম বাদে সবাইকে শেষ করে দিয়েছি মম, এবার বিক্রমকে খুঁজতে হবে। ওকে শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাব। রিয়ালি দেবী ওকে জড়িয়ে ধরে বললেন, একদম না, এখন না, তুই শেষ করবি ওকে। আমার মেয়ের সামনে, অ্যানার সামনে ও ফিরে আসলে। ওনার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু গালের ওপর। রৌনক নিশ্চুপ ছিল বেশ কিছুক্ষণ, কিন্তু তারপর রিয়ালি দেবীকে জড়িয়ে ধরে কেঁদে উঠল জোরে। কেন মম, কেন আনা চলে গেল? আমি কি করে বাঁচবো এবার? রিয়ালি দেবী ওকে জড়িয়ে ধরে বলল, দেখবি আনা ঠিক ফিরে আসবে, আমাদের জন্য, তোর জন্য। তোকে স্ট্রং থাকতে হবে, পারবি তো ওর জন্য নিজেকে শক্ত রাখতে? রৌনক ইতিবাচক মাথা নাড়ালো। ওকে যে পারতেই হবে। রৌনক অপেক্ষা করবে নিজের ভালোবাসার জন্য, যত বছরই হোক না কেন। রৌনক প্রথম যেতে না চাইলেও কিছুক্ষণ পর রিয়ালি দেবী এবং সিদ্ধার্থ বাবুর সাথে বাধ্য হয়ে ওর বাড়ির দিকে প্রস্থান করল। সে ঘটনার পর বহু বহু বছর কেটে গেছে। কেউ জানে না অনামিকা কখন কোথায় জন্মাবে। কুলগুরু বলেছিলেন যে যেহেতু অনামিকার রৌনক একে অপরের জন্য জন্মেছিল, তাই একমাত্র ওই বলতে পারবে অনামিকা কখন কোথায় জন্মাবে। অনামিকার মৃত্যুর পর থেকে কেউ কোনোদিন রৌনককে হাসতে দেখেনি। ও প্রচন্ড গম্ভীরভাবে থাকতো সব সময়।
অবশেষে সেই দিন চলে আসলো যেদিন রন জানতে পারল যে অনামিকা কোথায় জন্ম নিতে চলেছে। রৌনক ওর মনে অনামিকার কণ্ঠস্বর শুনতে পেয়েছিল যে ও খুব তাড়াতাড়ি জন্ম নেবে, আর তাই রৌনক সবাইকে তাড়াতাড়ি ডেকে পাঠালো। সবাই উপস্থিত হওয়ার পরে সিদ্ধার্থ বাবু ওর মুখের দিকে তাকিয়ে বলল, রন, তোর মনে কি চলছে? রৌনক ওনার দিকে তাকিয়ে বলল, আমাদের অমরেশ চৌধুরী এবং মনামি চৌধুরীকে খুঁজতে হবে। আনা ওদেরই মেয়ে হয়ে জন্মাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওনাদেরকে খুঁজে বার করতে হবে। যার সোর্সকে কাজে লাগাও। বেশ কিছুদিন ধরে দিনরাত এক করে সিদ্ধার্থ বাবুর নিয়োজিত ভ্যাম্পায়ার দল অমরেশ বাবুদের খোঁজ পেল। রৌনকরা জানতে পারল যে উনি এবং মনামি দেবী কলকাতার নিবাসী, আর ওরা এক মুহূর্ত নষ্ট না করে কলকাতায় পাড়ি দিল। কলকাতায় পৌঁছে সিদ্ধার্থ বাবুরা একটি হোটেলে গিয়ে উঠলেন। রিয়ালি দেবী বললেন, আমরা এখানে চলে তো আসলাম, এবার কি করতে হবে বলো? আমরা ওনাদের নর্মালি তো বলতে পারবো না যে অ্যানা ওদের মেয়ে হয়ে জন্মাবে, অ্যান্ড আমরা মানুষ নয়, আমরা ভ্যাম্পায়ার। এমন কথা শুনলে তো ওনারা বিশ্বাসই করবে না। রওনা ব্যালকনিতে বসে চাঁদের দিকে তাকিয়ে বলল, সমস্ত প্ল্যান রেডি মম। অমরেশ বাবু আর মনামি দেবী দুজনে খুব ভালো মানুষ এবং তেমন কোনো আত্মীয় নেই ওনাদের। খুব অল্প বয়সে দুজনের বিয়ে হয়, কিন্তু বেশ বেশ কয়েক বছর কেটে গেছে, কিন্তু এখনো ওনাদের কোনো বেবি হয়নি। ওনারা অনেক মন্দিরে মানত করেছেন সন্তান লাভের আশায়। অনামিকা হয়তো বুঝতে পেরেছিল ওনাদের কষ্ট, তাই তো ওনাদের মেয়ে হয়ে জন্মাবে। আর অমরেশ বাবু, হি লাভস টু রিড অ্যাবাউট ভ্যাম্পায়ার্স, তাই উনি অবিশ্বাস করবেন না। আর ওনাদের তেমন আত্মীয় না থাকায় আর কাউকে কিছু জানাতেও হবে না। ওনাদের কাছে আমাদের অস্তিত্ব সীমাবদ্ধ থাকবে। অ্যান্ড খুব রিসেন্টলি ওনার কোম্পানিতে বিশাল বড় লস হয়েছে। ওনার এক কর্মচারী অফিস এর সমস্ত ডেটা অন্য কোম্পানির কাছে ট্রান্সফার করে দিয়েছিল। রিয়ালি দেবী মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমরা তো জানি, তুই আগেই বলেছিস। এবার বলতো ঠিক কি প্ল্যান করেছিস? রওনা শান্ত স্বরে বলল, আমরা ওনার কোম্পানিতে ইনভেস্ট করে অ্যান্ড ওনাদের বিজনেস পার্টনার হয়ে বিশ্বাস অর্জন করব। আর মনামি দেবী সেই স্কুলের শিক্ষিকা, যে স্কুলটি কাকাই বানিয়েছিল অ্যানার স্বপ্ন পূরণের জন্য। আমি চেষ্টা করছি যাতে উনি সেই স্কুলের প্রিন্সিপাল হতে পারে। তাহলে যখন অ্যানা জন্মাবে তখন কোনো প্রবলেম থাকবে না। এবার আমাদের নিজেদের কাজ শুরু করতে হবে মম ড্যাড ওনাদের বিশ্বাস অর্জন করার জন্য। পরের দিন রওনা সিদ্ধার্থ বাবু এবং রিয়ালি দেবীর সাথে অমরেশ বাবুর অফিসে পৌঁছলেন। ওনারা আগে থেকেই ওনাকে জানিয়েছিলেন যে অমরেশ বাবুর কোম্পানির সাথে কাজ করতে চান। সিদ্ধার্থ বাবুর নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল অনেক আগে। এই শহরে প্রত্যেক ব্যবসায় ওনার নাম জানতেন। শুধু মুম্বাই সীমাবদ্ধ থাকেনি ওনাদের দান কার্য। পৃথিবীর নানান দেশে ওনারা প্রচুর মানুষকে সাহায্য করেছেন এবং এর আগেও ছোট ছোট কোম্পানিতে ওনারা অর্থ দান করেছেন কোম্পানিগুলোকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর তাই রৌনকের এই প্ল্যান সফল হতে সময় লাগেনি বেশি। অফিসে প্রবেশ করতে অমরেশ বাবু ওনাদের সাদর আমন্ত্রণ জানালেন। তারপর ওনার কেবিনে নিয়ে গিয়ে বললেন, আমি তো ভাবতে পারছি না যে আপনারা আমাকে হেল্প করতে চান। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অমরেশ বাবু মনে মনে ভাবছিলেন যে এত সুন্দর দেখতে কি করে মানুষ হতে পারে, কিন্তু সে ভাবনাকে স্তব্ধ করে রাখলেন তখনকার মতো। সিদ্ধার্থ বাবু আলতো করে হেসে বললেন, আমার ছোট ভাই রৌনক বলেছিল যে এই দেশে অনেক এমন কোম্পানি আছে যাদের আমাদের সাহায্যের প্রয়োজন। তারপর আমরা ডিসাইড করলাম যে এই শহরেও আমরা কিছু কোম্পানিতে টাকা ইনভেস্ট করব। তখন আমরা আপনার কোম্পানির কথা জানতে পারলাম এন্ড ডিসাইড করলাম যে আপনার কোম্পানিতে কেন না। চারিদিকে আপনার এত নাম মানুষের সাহায্যকর্তা হিসেবে, তাই আপনাকে তো অবশ্যই সাহায্য করা উচিত। আজ থেকে আমরা শুধু বিজনেস পার্টনার না,
আমরা আপনার বন্ধুর মতো, আর আপনার যখনই কোনো সাহায্যের দরকার হবে তখনই আপনি আমাদের জানাবেন। আর আমার ছোট ভাই এখানে থেকে এই অফিসে কাজ করে আপনাকে হেল্প করবে যতক্ষণ না এই কোম্পানি আবার আগের মতো দাঁড়াতে পারছে। আশা করি আপনার কোনো প্রবলেম নেই। অমরেশ বাবু প্রচন্ড বিস্মিত হয়ে গেলেন। তারপর হাসি মুখে বললেন, আমার সৌভাগ্য যে আপনারা আমার জন্য এত কিছু করছেন। রওনক আলতো করে হেসে বলল, এটাই তো আমাদের ডিউটি, আর আপনাকে সাহায্য করতে পারলে কিন্তু আমরা যথেষ্ট খুশি হব। তাহলে আজ থেকে কাজ শুরু করা যাক, আর অ্যাকাউন্টসের দিকটা আমি আপনার সাথে সামলে নেব যতক্ষণ না সবকিছু আবার আগের মতো হয়ে যায়। তারপর কোনো বিশ্বস্ত লোককে অ্যাপয়েন্ট করবেন, আর আপনাকে আমার সাথে কিন্তু এই দিকটা সামলাতে হবে। অমরেশ বাবু ইতিবাচক মাথা নাড়িয়ে বললেন, নিশ্চয়, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখতে দেখতে সময় কেটে যেতে লাগলো। ইতিমধ্যে 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে। অমরেশ বাবুর ব্যবসা উন্নতির শিখরে পৌঁছে গেছে, এবং শুধু কলকাতাতেই না, মুম্বাইতেও রওনকের পরিবারের সাহায্যে ওনার ব্যবসা দাঁড় করাতে পেরেছেন। সব সময় সাথে থেকে ওনার ব্যবসার সমস্ত দিকে সাহায্য করেছেন, আর বিজনেস পার্টনার নয়, অত্যন্ত কাছের বন্ধু হয়ে উঠেছিলেন অমরেশ বাবু। তার সাথে উনি রওনকদের আসল পরিচিতির ব্যাপারে অনেক কিছু আন্দাজ করেছিলেন, যদিও ওনাদের বুঝতে দেননি অমরেশ বাবু। এবং মনামী দেবীও শিক্ষিকা থেকে স্কুলের প্রিন্সিপাল হয়েছে। উনি নিজেও প্রচন্ড বিস্মিত হয়ে গেছিলেন যখন সেই স্কুলের প্রিন্সিপাল ওনার জায়গা নিতে বলেছিলেন অঞ্জলি দেবীকে, যেহেতু উনি সমস্ত শিক্ষিকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, পরিশ্রম এবং যোগ্য ছিলেন, এবং সেই স্কুলের প্রিন্সিপাল ছিলেন রওনকদের পরিবারের একজন। রিয়ালি দেবীও অঞ্জলি দেবীকে সাহায্য করতে চাইলেও উনি তা একেবারে নিতে চান। 2 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে উনি যখন নিজেকে যোগ্য করে তুলেছিলেন, তখনই উনি প্রিন্সিপাল হতে চাইলেন, আর হয়েও গেলেন। এমন সাফল্য অর্জন করার পর অমরেশ বাবু এবং মনামী দেবী তাই গেলেন ওনাদের পূর্বপুরুষের নির্মিত মন্দিরে পুজো দিতে। আর সেই মন্দিরে পুরোহিত ওনাদের পরিবারের গুরুদেব ছিলেন। উনি বললেন, অমরেশ, মনামী, তোমরা বসো। পুজো শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আছে। যেহেতু আমি 2 বছর ছিলাম না, তীর্থযাত্রায় গেছিলাম, তাই আগে জানাতে পারি। অমরেশ বাবু এবং মনামী দেবী ইতিবাচক মাথা নাড়ালেন। ওনাদের কুলগুরুর অনেক ক্ষমতা, যা বলতেন তাই সত্যি হতো। উনি অতীতের কোনো ঘটনা বা ভবিষ্যতে কি ঘটতে পারে তা মুখ দেখে অনায়াসে বলতে পারতেন। তাই অমরেশ বাবু কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব সময় ওনার কাছ থেকে পরামর্শ নিতেন। কুলগুরু আবার বললেন, আমি বুঝতে পারছি তোমাদের নতুন একটি পরিবারের সাথে পরিচয় হয়েছে, তাই তো? অমরেশ বাবু আবার ইতিবাচক মাথা নাড়লে উনি হেসে বললেন, খুব তাড়াতাড়ি তোমাদের সন্তান আসতে চলেছে। বলতে পারো সেই ছেলেটির হাত ধরে, যে তোমার ব্যবসাকে আরো উন্নত করতে সাহায্য করেছে। অমরেশ বাবু প্রচন্ড বিস্মিত হয়ে বললেন, আমাদের সন্তান? সত্যি? আর আপনি কি রওনকের কথা বলছেন? গুরুদেব হেসে বললেন, একদম ঠিক বলেছ অমরেশ। তারাই একমাত্র তোমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে এই দুর্দিনে। আর তোমাদের সন্তানের কিন্তু জন্ম হবে রওনকের জন্য। তোমাদের মেয়ে হয়ে যে জন্মাবে, সে ছেলেটির অতীতের ভালোবাসা, আর সেই ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য ও জন্মাবে। কিন্তু একটা কথা, সে ছেলেটি আমাদের মতো স্বাভাবিক মানুষ না, তারা অন্যরকম, অত্যন্ত শক্তিশালী। মনামী দেবী ওনার কথা শুনে মনে কিছুটা ভয় পেয়ে গেলেন এবং বললেন, আপনি বলতে কি চাইছেন যে ওরা আমাদের মতো মানুষ না? তার মানে ওনারা অন্য কিছু কি? গুরুদেব আবারও মুচকি হেসে বললেন,
অমরেশ কিন্তু ইতিমধ্যেই অনেকটাই বুঝতে পেরে গেছিল যে আসলে ওনারা কি। আমাকে জানিয়েও ছিল চিঠির মাধ্যমে, কিন্তু আমিও সন্দেহের কথা তখন বলেছিলাম যে প্রমাণ জোগাড় করতে থাকুক। তোমাকে বলতে মানা করেছিলাম মনামি, কারণ আমি অমরেশকে বলেছিলাম ওনারা কোনোদিন তোমাদের কোনো ক্ষতি করবে না, আর তাদের সাথে বন্ধুত্ব করতে যতটা গভীরভাবে সম্ভব করো, কারণ তাদের হাত ধরেই অনেক কিছু হবে। আমি বলেছিলাম বাকি সবটা এসে জানাবো। আর আমি জানি অমরেশের অনেক ধরনের বই আছে তাদের ব্যাপারে, এবং তেমন বই পড়ার ইচ্ছে খুব করে আছে ওর মনে। তাইও বুঝতে পেরেছিল অনেকটা তারা এমন যারা অন্যের রক্ত পান করে বেঁচে থাকে, বলতে পারে তারা সেই। মনামি দেবী প্রচন্ড বিস্মিত হয়ে গেলেন ওনার কথা শুনে এবং বললেন, আপনি কি বলতে চাইছেন? ওনারা ভ্যাম্পায়ার, মানুষ না? কুলগুরু ইতিবাচক মাথা নাড়ল। একদম ঠিক ধরেছ মনামি। আমি আবার বলছি, তোমাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওনারা তোমাদের কোনো ক্ষতি করবে না, বরং তোমাকে যারা ক্ষতি করবে তাদের সামনে রুখে দাঁড়াবে। তোমার মেয়ে হয়ে সে ফিরে আসছে তার পরিবারের জন্য, তার ভালোবাসার জন্য। শুধু তাই নয়, তোমার মেয়ে হয়ে যে জন্ম নেবে তোমাদের কষ্ট লাঘব করার জন্য। একটা কথা বলবো, সেই ছেলেকে কিন্তু ভুলেও ঠেলে দূরে সরিয়ে দিও না, ওকে আপন করে নিও। তোমার যদি ইচ্ছে হয় অমরেশ, তুমি তার পরীক্ষা নিতে পারো, কিন্তু আমি জানি সে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হবে। তার ভালোবাসার জন্য সমস্ত কষ্ট সহ্য করতে পারে। বাকিটা তাকে নিয়ে আসবে যখন তখন, না হয় আবার বলবো। অমরেশ বাবু এবং মনামি দেবী ইতিবাচক মাথা নাড়লেন। ওনারা জানেন যে কুলগুরু কোনোদিন ভুল কিছু বলেননি। উনি যা বলেছেন তা সব সময় ঠিক। সত্যি তো, রওনকরা মানুষ না হয়েও ওনাদের কোনোদিনও ক্ষতি করেনি, বরং আগে এগিয়ে যেতে সাহায্য করেছে। তাই অমরেশ বাবু এবং মনামি দেবী সিদ্ধান্ত নিলেন যে ওনাদের যারা এভাবে আগলে রেখেছেন তাদের কোনোদিনও দূরে সরিয়ে দেবেন না। আর ঠিক তার পরের দিন গুরুদেবের কথা মতোই মনামি দেবী জানতে পারেন যে খুব শীঘ্রই আবার মা হতে চলেছেন। এই সপ্তাহে শুক্রবার দিন ওনারা বিশাল বড় পার্টির আয়োজন করেছিলেন। দেখতে দেখতে শুক্রবার এসে হাজির হয় এবং সবাই ওনাদের কংগ্রাচুলেশন জানাচ্ছিল। সিদ্ধার্থ বাবুরা সবার আগে এসেছিলেন, যেহেতু অমরেশ বাবু বারবার আসতে বলেছিলেন সবার প্রথমে, এবং সমস্ত প্রস্তুতি নিজেই করেছিলেন ওনারা। সবাই প্রচন্ড খুশি যে এত বছর অপেক্ষার পরে ওনাদের সন্তান আসতে চলেছে। সব থেকে বেশি খুশি হয়েছে রওনা, যে অনামিকা আবারও জন্মাতে চলেছে। অমরেশ বাবুও দেখতে চান রওনক ভালোবাসার জন্য কত ত্যাগ স্বীকার করতে পারে এবং তার নির্দেশন কোনো পরীক্ষার মাধ্যমে পেয়ে যাবে। তাই সবাই আনন্দে মেতে উঠল সেই পার্টিতে। অমরেশ বাবু এখনোই ওনাদের কিছুই জানালেন না। উনি অপেক্ষা করছিলেন সঠিক সময়। এখন সেই সঠিক সময় এসে উপস্থিত হয়েছে। খুব তাড়াতাড়ি উনি পরীক্ষার বন্দোবস্ত করবেন। পরের দিন অমরেশ বাবুর অফিস থেকে বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেছিল। পার্কিং লটে পৌঁছে উনি গাড়ির দিকে যেতেই দেখতে পেলেন যে কিছু লোকেরা ওনাকে ঘিরে রয়েছে। অমরেশ বাবু আর বুঝতে বাকি রইল না যে আবার কেউ কোম্পানির ক্ষতি করতে চাইছে, আর তার জন্যই আজ সেই ছেলেগুলো এসেছে ওনাকে মারতে। অমরেশ বাবু তখন একটু ভয় পেয়ে গেলেও নিজেকে সাহসী করে তোলার পুরোপুরি চেষ্টা করলেন। কিন্তু হঠাৎ উনি সবার চোখে দেখতে পেলেন প্রচন্ড ভয় এবং আতঙ্ক, এবং প্রায় প্রত্যেককে ভূত ভূত বলে সেখান থেকে দৌড়ে চলে যেতে লাগলো। ছেলেগুলির কাণ্ড কারখানা দেখে প্রচন্ড বিস্মিত হয়ে গেছিলেন উনি, এবং
পিছনে ফিরতেই দেখলেন যে রওনা গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে।